হাইওয়ে রাস্তা দিয়ে আমরা একটু এগোলেই কিন্তু মস্তান মাজারের দিকে আমরা চলে যাব। ঠিক এই বাজারের ভিতর দিয়ে এই যে যেটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি বেয়েই কিন্তু উঠতে হবে। আর এখানে মস্তান শাহ সুলতান মাজারের এই সিঁড়িরও একটা রহস্য আছে। এই সিঁড়ি দিয়ে কিন্তু ওঠার সময় একটা আপনি না প্রায় সবাই আমরা জানি ওঠার সময় যেটা গুনবেন এবং নামার সময় তার চেয়ে হয়তো একটা বেশি বা কম অবশ্যই দেখতে পাবেন। আর আমরা সিঁড়ি বেয়ে ঠিক ওপরের দিকে উঠে যাচ্ছি। উঠে যাওয়ার পর ঠিক আশেপাশের লোকজন দেখতে পাবো। আর সামনে রয়েছে শাহ সুলতানের মাজার। আর এই শাহ সুলতানের মাজারের পাশেই বিভিন্ন দোকান এবং বিভিন্ন বেচা কেনার জমজমাট দোকানপাট বসেছে। সেখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র বেচা কেনা হয়। বিশেষ করে আমি বলবো এখানে ছিল মূলত পরশুরাম এবং সিলে দেবীর রাজ্য। তিনি ছিলেন পুণ্ডনগরের রাজা পরশুরাম এবং সিলে দেবী ছিলেন পরশুরামের বোন। আর এইখানেই সুলতান তিনি কিন্তু পাশের একটা নদীতে, করতোয়া নদীতে মাছের পিঠে অর্থাৎ মাহি শাওয়ার কথায় আছে, মাহি শাওয়ার, তিনি মাছের পিঠে শাওয়ার করে তিনি কিন্তু এই রাজ্য দখল করার উদ্দেশ্য তিনি কিন্তু এই পরশুরাম সিলে দেবীর এই রাজ্যেতে অবস্থান করেন। এবং তিনি পাশে যে মাজারটি দেখতে পাচ্ছেন, আমরা যে পাশে শাহ সুলতানের মাজারটা দেখতে পাচ্ছি, ওখানেই কিন্তু তিনি প্রথমে কিন্তু এই পাশেই কিন্তু তিনি তার নামাজের জন্য পরশুরামের কাছ থেকে মাত্র 1.5 হাত জায়গা চেয়েছিলেন। কিন্তু পরশুরাম প্রথমে ক্ষিপ্ত হয়েছিল, পরে নামাজ পড়ার কথা বলার পরে কিন্তু মাত্র 1.5 হাত জায়গা তাকে দেয়া হয়েছিল। আর সেই 1.5 হাত জায়গায় কিন্তু সুলতান তার একটি গরুর চামড়া বিছিয়ে তিনি সিজদায় পড়ে যান। আর সিজদায় পড়ার কারণেই কিন্তু ক্রমেই কিন্তু সেই চামড়াটি বৃদ্ধি হতে থাকে, এমনভাবে বৃদ্ধি হতে থাকে। তারা হিন্দু, পরশুরাম সিলে দেবী ওনারা হিন্দু ছিল। আর সেই জন্য ক্ষিপ্ত হয়ে সুলতানের সঙ্গে তার সকল সৈন্যদেরকে লেলিয়ে দিয়ে তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল। এটা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শাহ সুলতানের মাজার। আর এখানেই সেই শাহ সুলতান শেষ নিঃশ্বাস সেখানেই ঘুমিয়ে আছেন। এখানে অবিশ্বাস্য হলেও সত্য, একটি মাজারের পাশে একটি বড়ইয়ের কাঁটাবিহীন কিন্তু বড়ই গাছ রয়েছে। আর এখানে কিন্তু এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ বড়ই ধরে। আর আপনার সিজনাল সময়ে আপনি নিজেও এসে এই বড়ই খেতে পারবেন। আর বড়ইয়ের গাছ অলৌকিক হওয়ার কারণে দেখেন এই গাছের মাথায় কিন্তু কলেমার পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। অলৌকিক ঘটনা এই বড়ই গাছ। আর এর পাশেই দেখেন অনেক ভক্তরা এখানে আসে, তার বিভিন্ন মানত বা বিভিন্ন কিছু করে থাকে। যেহেতু আপনার মাজারের গায়ে কিন্তু বিভিন্ন নোটিশ দেয়া আছে, যেখানে আপনার দান যেখানে আপনি বিশেষ করে মানত করতে পারবেন না, তার মাজার সামনে রেখে নামাজ পড়তে পারবেন না এবং মোনাজাত করতে পারবেন না, বিভিন্ন নিয়ম কারণ কিন্তু সে দেয়ালের গায়ে লেখা আছে। এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহ সুলতানের মূল মাজার, যে এখানে যে কবরস্থান, যে এখানে তিনি শাহ সুলতান বখলি আলাইহিস এখানে কিন্তু শায়িত আছেন। এখানে দেখেন লিখে দিচ্ছে কোনো অবস্থায় মাজারের কবরে সিজদা করা যাবে না। কিন্তু অনেক ভক্তরা কিন্তু এটা অনেক সময় অবাধ্য হয়ে থাকে। আমরা মাজারের পাশেই মাজারের ভেতরে 2 জন খাদেমকে দেখতে পাই। আর এখানে নোটিশে লেখা আছে এখানে কোনো কিছু মানত করা যাবে না, আর মানতভাবে কোনো কিছু দান করা যাবে না। আর
ঠিক কথা বলতে বলতে এক ভক্ত একটি ছাগল টেনে হেঁচড়ে নিয়ে আসেন আর সেই খাদেমকে তার হাতে তুলে দেন। আর সেই মানত বাবদ সেই ছাগলটি ঠিক এভাবেই তুলে দিয়ে ছেড়ে দেন। আর খাদেমে ভান্ডারখানার একজন লোক সেই ছাগলটি টেনে হেঁচড়ে তার ভান্ডারখানার দিকে নিয়ে যায়। আমরা তার পিছু পিছু দেখতে থাকি। ঠিক সেই ছাগলটি ঠিক ভান্ডারখানার মাঝখানে নিয়ে যাওয়া হয় এবং তাদের মারফতেই কিন্তু তাদের আন্ডারে কিন্তু সেই ছাগলটা রয়ে যায়। তারা বিভিন্ন কাজে এটা ব্যবহার করে থাকে। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এখানে শাহ সুলতান এবং পরশুরামের বিস্তারিত ঘটনা বলার জন্যে। এখানে প্রথমে শিলাদেবী এবং পরশুরাম যে রাজ্যর কথা বলতেছিলাম, যে এরা প্রথমে এই পুণ্যনগরের রাজ্য চালাইতেন। আর শাহ সুলতান আসার পরে যে কথা বলেছিলাম, সে নামাজের সময় যে চামড়াটা বিছিয়ে যেত, আর সে কারণে পরশুরাম ক্ষিপ্ত হয়ে তাকে মারার জন্য সৈন্য লেলিয়ে দেয়। আর ঠিক তার সঙ্গে যুদ্ধ বেজে যায়। এর ফাঁকে বলি, এই জায়গাটিতে এখন বিভিন্ন দোকানপাট, রমরমাট ব্যবসা বা বিভিন্ন মেলার মতো বসে গেছে। আর বিভিন্ন বাইরে থেকে প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থী আসে শুধু এই রহস্য জানার জন্যে। আর আমি রহস্যর বিস্তারিত আরও বলবো। তার আগে বিভিন্ন পর্যটক আসলে কোথায় তারা অবস্থান করে বা কোথায় মেলার মতো কেনাকাটা করে, সে বিষয়টা আপনারাই সামনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান, যেমন কটকটি, মস্তানের কটকটি নামে পরিচিত এটার দোকান, বা বিভিন্ন এখানে বর্তমানে যা অবস্থা দেখতেছেন এর চেয়ে বেশি সংখ্যক দোকানে ভরপুর হয়ে যায়। এবং এই জায়গাটিতে বৈশাখ মাসের প্রথম থেকে শুরু করে পুরো এক মাস মেলা বসে জমজমাটভাবে। এবং শেষ বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে, শেষ বৈশাখী উপলক্ষে এখানে জমজমাটভাবে প্রচণ্ড লোক সমাগম বেড়ে যায়। এর পাশে দেখতে পাচ্ছেন একটা পাথর, আর পাথরে অনেক দুধ ঢালা এবং বিভিন্ন ধরনের ফুল বা বিভিন্ন ধরনের তারা এক এক ধর্মের এক এক লোকজন তারা পূজা বা বিভিন্ন বিষয়ে তারা মানত করে থাকে। কেউ দুধ ঢেলে, কেউ বা ফুল দিয়ে এখানে মানত করে থাকে। আর মানতকৃত দুধ পাথর বেয়ে পড়ে বিভিন্ন কুকুর বা প্রাণী এইগুলো খেয়ে থাকে। শুধু এই নয়, এই পাথরটা আশেপাশের লোকজন থেকে যেটুকু শোনা যায়, এই পাথরটা ওঠানোর অনেক চেষ্টা করেও এই পাথরটা ওঠানো কারো সাধ্য হয় নাই। আমরা ঠিক হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাই। এখানে দেখা যায় মনকালীর কুণ্ড। এখানে একটা হয়তো রাজ্যের বা শিলাদেবী বা পরশুরামের কোনো একটা জায়গা বা বিশেষ একটা জায়গা ছিল। আর এখান থেকে আস্তে আস্তে পুরনো জায়গাগুলো আমরা দেখতে থাকি। এই থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। সেই পরশুরামের পুরো আশেপাশের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন বা সাধারণ জায়গা পড়ে আছে যেখানে এখন আবাদি ফসল করে খাচ্ছে, এটা পুরো এরিয়া ছিল পরশুরামের রাজ্য বা রাজার সম্পদ ছিল। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, এই রাস্তার ওপর দিয়ে ঠিক পরশুরামের সৈন্যবাহিনীরা চলাফেরা করত এবং বিশেষ করে শিলাদেবী এবং পরশুরাম কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করত। আমরা একটু সামনে যেতেই দেখি পাশে বিভিন্ন ধরনের খেলা অবশ্যই উপভোগ করার মতো হয়ে থাকে। তারপরও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেই ভয়ঙ্কর জীবিত কুণ্ড, আর সেই কুণ্ডর রহস্য এটা যে শাহ সুলতান সেই সৈন্যগুলোকে একের পর এক যখন হত্যা করার চিন্তা করে সবগুলোকে যখন হত্যা করে, ঠিক
ঠিক মুহূর্তেই শাহ সুলতান দেখে হত্যা করার পরও সেই সৈন্যগুলো আবার জীবিত হয়ে আসে। কি এর রহস্য? সেই রহস্যই ছিল মূল এই জীবিত কুণ্ড, মানে জীবিত কূপ। এই জীবিত কূপে কিন্তু সেই মৃত সৈন্যদেরকে ফেলে দিলে সেই সৈন্য ঠিক আবার ওই ভাবেই জীবিত হয়ে উঠে আসতো। এর বাস্তব প্রমাণ আপনার কূপের ভিতর যে ওঠার দৃশ্যগুলো আমরা দেখতে পাই, এ থেকেই আমরা বিশ্বাস করি যে এখানেই সেই কূপ, এই জিউত কুণ্ডতেই সেই ভয়ানক ঘটনা ঘটতো যে সুলতান হাজার সৈন্যকে খুন করেও সেই সৈন্যগুলো এখানে ফেলে দিলেই সব সৈন্য আবার জীবিত হয়ে উঠত। ঠিক এই সেই রাজ্য এখানেই কিন্তু শেষ নয়, আরও রয়েছে। এইটা পুরো এরিয়া সেই পরশুরাম রাজ্যের। আর এই দিক দিয়েই চলাফেরা করত ঠিক পরশুরামের সৈন্যরা, পরশুরাম এবং তার বোন সিলে দেবী এই রাজ্যের এই দিক দিয়েই তারা পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে বা ঘোরাফেরা করতেন। ঠিক আসল কাহিনীতে থাকি, সুলতান যখন তার সৈন্যদেরকে একের পর এক মারতে থাকে, ঠিক ওই জীবিত কুণ্ডার মাধ্যমে, জীবিত কূপের মাধ্যমে সেই সৈন্যগুলো জীবিত যখন হয়, ঠিক সেই সময় আল্লাহর কোনো অসিলায় সেই কূপে এক টুকরা গরুর মাংস পড়ার কারণে সেখান থেকে আর কোনো সৈন্য জীবিত হতে পারত না। ঠিক যখন সুলতান যে সৈন্যকে মেরে ফেলতো, তখন আর কূপে ফেলে দেওয়ার পরেও কিন্তু সেই সৈন্য আর জীবিত ফিরে আসতো না। ঠিক সেই সময় সুলতানের বিজয়ের ধ্বনিও উঠে যায়। ঠিক এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলোতেই কিন্তু এই যুদ্ধের দাবামা চলতো। হয়তোবা সুলতান এই দিক দিয়ে কোনো এক সময় পরশুরামকে ধাওয়া করে বা সিলে দেবী তার বোনকে ধাওয়া করেছিল। আমরা সাধারণ ঘটনা হিসেবে শুনতে পাই যে পরশুরাম যখন পরাজয় স্বীকার করে এবং সেই পরশুরামকে সুলতান শেষ করে দেয়, ঠিক সেই সময় তার বোন সিলে দেবী কিন্তু ভয়ে সে পালাতে থাকে। হয়তোবা এটাই সেই রাস্তা, আর সেই রাস্তা দিয়েই সিলে দেবী ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যায়ে আমরা ভাষ্যমতে বা আশেপাশের কথা মতে যেটা জানতে পারি, এর পাশে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এর বিপরীত পাশে যে করতোয়া নদী চলে গেছে, যেটাকে বলা হয়, হিন্দুরা বলে থাকে গঙ্গা নদী বা যমুনার শাখা নদী। করতোয়া নদীতেই সেই সিলে দেবী প্রথমে ঝাঁপ দিয়েছিল। ঘটনার বিস্তারিত এখানেই শেষ নয়, পরশুরাম শেষ হওয়ার পরেই আরও বিস্তারিত রয়েছে। জায়গাগুলো এখনো হয়তো জঙ্গলে ভরা বা জরাজীর্ণ হয়ে আছে, কিন্তু ভেবে দেখুন একসময় যখন এই পুণ্ডনগরের রাজা পরশুরাম এবং তার বোন সিলে দেবী এই রাজত্ব করতেন, তখন কিন্তু এর চেয়ে বড় সুন্দর মনে হয় জায়গাটা আর ছিল না। আমরা ঠিক হাঁটতে হাঁটতে সেই রাজার পায়ে চলা, সেই বা ঘোড়ায় চলাচল করা বা সৈন্য চলাচলের রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে ঠিক সামনের দিকে এগিয়ে যাই। এই রাস্তাটা মনে হয় শেষ নেই, প্রায় 5-7-10 কিলোর উপরেই এই রাস্তাটাই শুধু তার রাজ্যের ভিতর দিয়ে অবস্থান ঠিক এইভাবেই রয়ে গেছে। আজও হাজার হাজার কনক্রিট, মানে সেই সময়কার ইট দিয়ে তৈরি সেই রাজার মনে হয় সেই রাস্তা, যা দেখলে এখনও বোঝা যায় এটা একদম, আমরা ঠিক পায়ে হাঁটতে হাঁটতে যেন শেষ হয় না সেই রাজার রাজ্যের সেই সৈন্য চলাচলের রাস্তা।
আমার মনে হয় যে এক রাজ্য মানে রাজার রাজ্যের ভেতরে বিভিন্ন প্রাসাদে যাওয়ার এই রাস্তাগুলোই এখানে অবস্থিত ছিল। আবার অনেকের কথায় বা এই পর্যন্ত যেটা জানা যায় এই মস্তানগড়েই বা এই পণ্ডনগরেই এই রাজ্যের ভিতরেই হয়তোবা এমন ধন এখনো পর্যন্ত রয়েছে যেটি নাকি গোটা পৃথিবীর প্রায় 2.5 দিন খাওয়ার মতো সম্পদ রয়েছে এখানে।